দেশের বিভিন্ন জেলায় বন্যা দুর্গতদের সহায়তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ত্রাণ সহায়তায় বিপুল সাড়া মিলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে নিজেদের সামর্থ্য অনুযায়ী ত্রাণ সহায়তা পৌঁছে দিতে আসছেন অনেকেই। শুক্রবার সকাল 10টা থেকে টিএসসির ফটকে ত্রাণ সংগ্রহ শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথে টিএসসিতে ত্রাণ দিতে আসা মানুষের ঢল নামে। ত্রাণ হিসেবে টাকা, ওষুধ সহ বিভিন্ন সামগ্রী নিয়ে আসছে মানুষ। এই কর্মসূচি থেকে রাত 8টা পর্যন্ত ৮৬,22,০০০ টাকা জমা পড়েছে। ত্রাণ সামগ্রী সংগ্রহ সপ্তাহব্যাপী চলবে বলে জানান আয়োজকরা। এদিকে ত্রাণ সংগ্রহের জন্য টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে বিকেলে আয়োজন করা হয় জরুরি সংযোগ কনসার্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যান্ড ও শিল্পীরা গান পরিবেশন করেন। বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন লেখক ও গবেষক গওহর নাইম ওয়ারা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ বিতরণ নিয়ে জানাতে রাজধানীর রামপুরা থেকে আমাদের সাথে আছেন সহ সমন্বয়ক শাকিল আহমেদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যদি শাকিল আহমেদের কাছে একটু জানতে চাই যে শিক্ষার্থীদের ত্রাণ সহায়তার আহ্বানে কিন্তু বিপুল সাড়া মিলেছে, আমরা দেখেছি। এসব অর্থ এবং ত্রাণ আপনারা কিভাবে আসলে দুর্গত এলাকায় বিতরণ করছেন, কারণ বিভিন্ন এলাকায় কিন্তু পৌঁছানো সম্ভব হচ্ছে না। আপনারা জানেন আমাদের ত্রাণ কার্যক্রম গতকাল থেকে শুরু হয়েছে, কিন্তু আমাদের উদ্ধার কার্যক্রম যেদিন রাত্রে হঠাৎ করে পানি ছেড়ে দেই, তারপর দিন সকাল থেকেই কিন্তু আমাদের উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে। আমাদের দুইটা টিম অলমোস্ট হলো উদ্ধার এলাকায় অবস্থান করছে। তারা তাদের প্রয়োজনীয় যে হলো নৌযান, তারপর হলো যে উদ্ধার সরঞ্জাম নিয়ে তারা কিন্তু হলো ঢাকা থেকে গতকাল রাতেই হলো ফেনীতে চলে গেছে। আমরা হলো তারপর আমরা আমরা আমাদের প্রাথমিক সিদ্ধান্ত ছিল যে মানুষগুলাকে রেস্কিউ করে নিরাপদ স্থানে নিয়ে আসা। আমরা আমাদের যতটুকু সম্ভব আমরা রেস্কিউ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এখন আমাদের টিম রেডি হচ্ছে যে যাদেরকে রেস্কিউ করা হয়েছে তাদেরকে হলো যে নিরাপদ খাবার যতটুক পারা যায় তার ব্যবস্থা করা। তার প্রেক্ষিতেই কিন্তু আমরা হলো টিএসসি তে হলো যে আমরা হলো শুকনা খাবার এবং হলো আহ, অর্থ কালেকশন করতেছি। একটু আমাদের সাথে লেখক ও গবেষক গওহর নাইম ওয়ারা আছেন, আমরা একটু তার কাছে চলে যেতে চাই। আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা জানি যে এখনো পর্যন্ত কিন্তু প্রায় 50 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত এই বন্যায়। বন্যার এসব মানুষের ত্রাণ সহায়তা সরকারি উদ্যোগ আসলে যথাযথ কিনা, এই বিষয়ে আপনি কি বলবেন? কারণ বন্যার একটা আশঙ্কা কিন্তু আগের মাসেই করা হয়েছে। ধন্যবাদ। বন্যার আশঙ্কা আগের মাসে করা হলেও এই ধরনের বন্যার কথা কেউ ভাবতেও পারে নাই। একটা আমাদের আবহাওয়া অফিস সেইভাবে কোনো খবর দিতে পারে নাই, তাদের বিশ্লেষণটা মানুষের কাছে পৌঁছায় নাই। পৌঁছালে মানুষকে যে প্রস্তুতির ব্যাপার সেটা বলা হয় নাই সেটা। আর এখন দেশটা একটা ট্রানজিশনের ভিতর দিয়ে যাচ্ছে। এই সময় উপজেলা পরিষদ বাতিল হয়েছে, জেলা পরিষদ নাই, সেটাও একটা আমাদের বিবেচনার মধ্যে রাখতে হবে। কিভাবে আমরা তাদের কাছে পৌঁছাবো সেটা আমাদের স্ট্যান্ডিং অর্ডার হিসাবে কাজ করার মতন যে পদক্ষেপগুলো ছিল, যে স্টেজগুলো ছিল, সেগুলো নাই। এখন ভাগ্য ভালো যে ইউনিয়ন পরিষদ আছে এবং তাদের মাধ্যমে আমাদের কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটার একটা ভালো দিকও আছে যে আমাদের ইউএনওরা কোনো চাপের মধ্যে নাই, কোনো এমপি নাই, কোনো উপজেলা চেয়ারম্যান নাই, তারা নিজেদের মতন করে কাজটা করতে পারবে। কিন্তু তরুণদের এতে সংযুক্ত করাটা খুবই জরুরি। আমাদের যে ইউনিয়ন কমিটিগুলো আছে সেই কমিটিতে তাদেরকে পূর্ণ পদমর্যাদায় সংযুক্ত করা উচিত। এটা এটা আনতে হবে। কিন্তু যেটা আমি আলাদা করে বলতে চাই সেটা হচ্ছে যে আমি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আজকে ঘুরে দেখেছি, মানুষের প্রবল আগ্রহ আছে, তারা অনেক জিনিস দিচ্ছে এবং কাপড় চোপড়ও দিচ্ছে। এইখানে আমার সমস্যা। পুরনো কাপড় যেন আমরা না নিই। পুরনো কাপড় নিলে এটা তার স্বাস্থ্যের জন্য ভালো না। এটা আমরা অনেকেই শহরের মানুষ আমাদের ওয়ার্ড্রপ পরিষ্কার করার একটা সুযোগ পেয়েছি, পুরনো কাপড় যা আছে আমরা বের করে দিচ্ছি। এটা নেওয়া যাবে না, কোনো মতে নেওয়া যাবে না আনটিল ইট ইজ লন্ড্রিড প্রপারলি, হাইজিনিক্যালি। ওই লন্ড্রি করার তো সময় নাই এখন আমাদের। আমাদের নতুন কাপড় দিতে হবে। আমাদের মনে রাখতে হবে মানুষগুলা এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। অনেকেই আছে 2 দিন ধরে কোনো কাপড় চেঞ্জ করতে পারে না, বিশেষ করে নারীরা।
সেই কথা মনে রেখে আমাদের নতুন কাপড় কিনে তাদের কাছে পৌঁছাতে হবে এবং যত দ্রুত সম্ভব হাইজিনের যে কাজগুলো আছে, স্যানিটারি ন্যাপকিন আমরা যদি দিতে না পারি, আমরা ছোট ছোট গামছা কিনে তাদেরকে দিতে পারি, তুলা দিতে পারি, এবং এখানে বর্জ্য ব্যবস্থাপনাটাও আমাদের মাথায় দিতে হবে, তো অবশ্যই মাথায় এই রাখতে বিষয়ে হবে। আবারও আপনার কাছে ফিরবো, যদি শাকিল আহমেদের কাছে একটু জানতে চাই, বন্যা মোকাবেলায় সরকারি উদ্যোগের কোনো ঘাটতি কি লক্ষ্য করা যাচ্ছে কিনা? আমরা জানি যে সেনাবাহিনী, র্যাব থেকে শুরু করে নৌবাহিনী সবাই দুর্গতদের পাশে দাঁড়ানোর এবং উদ্ধার কার্যক্রম চালু করেছেন, কিন্তু আর কিভাবে আসলে দুর্গতদের পাশে দাঁড়ানো যেতে পারে কি মনে হয়? আসলে আমি ওই রকম ভাবে সরকারের সদিচ্ছার অভাব দেখতেছি না। তবে হলো যে কিছু দিকে আমার মনে হচ্ছে যে এই জিনিসটা আরো ভালো করা যেত। কিন্তু আমরা এটাও বিবেচনায় নিতে হবে, এই সরকার মাত্র হলো এই মাসেই দায়িত্ব গ্রহণ করেছে। তারা সব দিক দিয়ে এখনো কাঠামোগতভাবে গুছিয়ে উঠতে পারে নাই। এরপরেও সরকারের যথেষ্ট আন্তরিকতার সাথে এই বন্যা মোকাবেলা করার চেষ্টা করতেছে। কিন্তু এই বন্যাটা আমরা হলো যে অতীতকালে বাংলাদেশে যে ধরনের বন্যা দেখেছি, ওই ধরনের বন্যা থেকে একেবারেই বিপরীত চিত্র। যে হঠাৎ করে গ্রামের পর গ্রাম একেবারে তলিয়ে যাচ্ছে, কোনো আর কি একেবারে অকল্পনীয় অবস্থা। এই অবস্থার থেকে আসলে আমাদের জাতি হিসাবে সরকারের একামাত্র এখানে করার কোনো কিছু নাই। আমাদের জাতি হিসাবে ঐক্যবদ্ধ হয়ে এই বন্যার মোকাবেলা করতে হবে, যে যেভাবে সম্ভব। হ্যাঁ, সেটা অবশ্যই। যে যেভাবে সম্ভব সব শ্রেণী পেশার মানুষই আসলে এই সহায়তার ক্ষেত্রে এগিয়ে আসছে আমরা জানি। আমরা যদি গওহর নাঈম ওয়ারার কাছে আরেকবার যাই এবং জিজ্ঞেস করতে চাই আপনার কাছে, বন্যা পরবর্তী কিন্তু বিপুল পরিমাণের ক্ষয়ক্ষতি লক্ষ্য করা যায়। এই ক্ষয়ক্ষতি কমাতে আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে? সেটা বলার আগে আমি একটা জিনিস বলতে চাই যে পয়সার কোনো অভাব হবে না। যেভাবে মানুষ আগিয়ে আসছে এবং ওই এলাকার প্রচুর মানুষ বিদেশে থাকে প্রবাসী, তারাও টাকা পাঠাবে। টাকাটা কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে আমরা ফিল্ডে কিভাবে ম্যানেজ করব, সেটা হলো আমাদের সমস্যা, এবং সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আপনি যেটা বললেন যে নৌবাহিনী, বিমান বাহিনী কাজ করছে, আমি বিমান বাহিনীকে অনুরোধ করব তারা যেন এয়ার ড্রপ না করে। এতে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হতে পারে। এখানে হয়েছে কিনা জানি না, কিন্তু সিলেটে 7 জন মানুষ মারা গিয়েছিল এই আকাশ থেকে খাবার ফেলার কারণে। পরিস্থিতি এত খারাপ না, মানুষ 2 দিন না খেয়ে থাকলে মরবে না। আমাদের এত পাগল হওয়ার কিছু নাই যে আকাশ থেকে ফেলতে হবে। এটা সারা পৃথিবীতে নিষিদ্ধ এই কাজটা করা। এটা যে কেন আমরা বারবার করি লোক দেখানোর জন্য আমি বুঝি না। এটা বন্ধ করতে হবে। আর দুর্যোগের পরে যে পরিস্থিতি হবে সেটা পানি সরার সাথে সাথে আমরা বুঝতে পারবো। রাস্তাঘাট খুবই নষ্ট হয়েছে এবং এইগুলো আমাদের মেরামত করতে হবে। অনেক বাড়িতে উঠার মতন ব্যবস্থা থাকবে না, তাদেরকে সেই ব্যবস্থা করতে হবে। বিশেষ করে কৃষি এবং প্রাণী সম্পদের যে ক্ষতি হয়েছে সেটা আমাদের একটু বড় করে মাথায় রাখতে হবে। যেহেতু মানুষ এক কাপড়ে বেরিয়ে এসেছে, স্কুলের ছেলে মেয়েদের বই খাতা আনতে পারে নাই, সেপ্টেম্বর মাসের পরে 1 মাস সময় পাবে তারা পরীক্ষার প্রস্তুতির জন্য। সেটার কথা মাথায় রেখে তাদের বই খাতা এবং স্কুলগুলো পরিষ্কার করার সাথে সাথে আমাদের প্রথম কাজ হবে পানি সরে যাওয়ার সাথে সাথে স্কুলগুলো পরিষ্কার করা এবং স্কুলগুলো চালু করার একটা ব্যবস্থা করা। সেটা না করতে পারলে এই ছেলে মেয়েগুলোকে 1 বছর পিছিয়ে যাবে, আবার এই অটো প্রমোশন দিতে হবে, যেটা ভালো দেখাবে না। সেটা আমাদের মাথায় রাখতে হবে এবং সেইভাবে আমাদের এগিয়ে যেতে হবে। থ্যাংক ইউ। জি, অবশ্যই। আপনার কাছে আরেকটা প্রশ্ন যদি আমি একটু করতে চাই, সেটা হচ্ছে যে এবারের বন্যাকে অনেকে বলছে রাজনৈতিক। এই বিষয়ে কি বলবেন আপনি? এটা মোটেও রাজনৈতিক বন্যা না, এটা আমাদের ভুল বোঝা। আমাদের আবহাওয়া অফিস বসেছিল, তারা জানতো না যে এই মেঘ এখানে যাচ্ছে, এখানে এত বৃষ্টি হলে আমাদের পানিটা এখান দিয়ে নামবে। এই কাজটা তারা করতে পারে না, এটা তো স্বীকার করতে হবে আমাদের। ত্রিপুরা রাজ্যের উচিত ছিল তাদের যখন বা ভেসে যাচ্ছে তখন আমাদেরকে জানানো যে এটা ভেসে যাচ্ছে, পানি তোমাদের ওখানে যেতে পারে। সেটা তারা জানেনি, তাদেরও অনেক ক্ষতি হয়েছে। কিন্তু আমাদের দোষটাও আমাদের দেখতে হবে, আমরা কেন বিশ্লেষণ করলাম না। যদি সিএনএন, বিবিসি তাদের ওখানে বসে বলতে পারে ঢাকায় আজকে বৃষ্টি হবে অথবা 3 দিন পরে বৃষ্টি হবে, আমাদেরও বলতে পারা উচিত যে এই মেঘটা ক্লাউড বাস্ট হলে এখন সেই সাথে পূর্ণিমা যে জোয়ার হবে, পানি আটকে যাবে, সেই পানিটা কোথা দিয়ে নামার জায়গা থাকবে না। তো এই বিশ্লেষণটা তো মানুষের কাছে পৌঁছানো উচিত ছিল। আমরা জানিয়ে দিয়েছি ওয়েবসাইটে, সেটা তো কোনো যুক্তি হলো না। আমাদের আবহাওয়া অফিসকে মানুষের কাছে আসতে হবে, মানুষকে তথ্যগুলো দিতে হবে, সেটাই। অন্যকে দোষ দেওয়ার আগে নিজেদের দোষটা আগে দেখতে হবে। এদের কোনো জবাবদিহিতা নাই, এতদিন ছিল না, এখন এটা বাধ্য করতে হবে তাদেরকে। ধন্যবাদ। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।